শুরুতেই জানিয়ে দিব হাসিনা, কাদের, কামাল সহ ৪৯৪ জনকে অব্যাহতির সুপারিশ। খুশির হাওয়ায় আওয়ামী লীগ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাব লক্ষ্য পূরণের আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ইরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দিব নাগরিক সেবা অ্যাপ উদ্বোধন। স্বপ্নের নগরী গড়তে জামায়াতের হাতকে শক্তিশালী করতে হবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সেই ২০২৪ সালের আগস্ট মাস থেকে পরবর্তী ১৮ মাসের বেশি সময় ধরে বাংলাদেশে এমন এক শাসন ব্যবস্থা ছিল যেখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবই রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ছিল। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকার ঠিক করে দিত সবকিছুই। আর এই সুযোগে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার কর্মী সমর্থক ও নেতা-নেত্রীকে জেলে ভরেছিল পুলিশ প্রশাসন। আর আওয়ামী লীগের যে সমস্ত নেতারা দেশ ছেড়ে পালিয়েছিলেন তাদের বিরুদ্ধে শত শত মামলা দিয়ে তাদের ইহকাল পরকাল ঝরঝরে করে দেওয়ার ব্যবস্থা পাকা করেছিল ইউনূসের সরকার। এখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার শপথ নিয়েছে। বাংলাদেশের মসনদ থেকে মোহাম্মদ ইউনূস বিদায় নেওয়ার পর এসেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ফলে আইনের শাসন কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কড়া নির্দেশিকাও জারি করেছে, যেন আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে যাচ্ছে, সেখানে সকাল বিকাল লীগের কর্মী সমর্থকেরা আসা যাওয়াও করছেন। এই পরিস্থিতিতে এমন একটি খবর সামনে এলো যা দিন বদলের সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন ওয়াকিবহল। জুলাই আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানার ৩ পৃথক হত্যা মামলা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৯৪ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আদালতের সামনে তাদের বক্তব্য, ৩টি হত্যা মামলাতেই তথ্যগত ভুল ছিল। সোজা কথায় সেগুলি ছিল ভুয়ো মামলা। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহল মহলের মতে এটা সবে শুরু। গোটা বাংলাদেশের বিভিন্ন থানায় এমনই হাজার হাজার ভুয়ো মামলা দায়ের করা হয়েছিল আন্দোলনকারী ছাত্র জনতা এবং অন্তর্বর্তী প্রশাসনের নির্দেশে, যা নিয়ে তখনও বিতর্ক হয়েছিল, এখনও চলছে। কিন্তু দুকান কাটা ইউনূস এবং তার সাগরেরা সেসব বিতর্কে কান না দিয়ে আওয়ামী লীগকে পুরো ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার বন্দোবস্তে লেগেছিলেন। কিন্তু এখন বাংলাদেশের ক্ষমতায় একটি নির্বাচিত সরকার, আবার বিএনপির সংগঠন গোটা বাংলাদেশেই ছড়িয়ে রয়েছে। ফলে সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের দায়বদ্ধতা অনেক বেশি। সেই দিক থেকে এবার বাংলাদেশে আইনের শাসন ফেরার সময়ের অপেক্ষা বলেই দাবি করেছিল রাজনৈতিক বিশ্লেষকেরা, আর সেটা এখন দৃশ্যমান। ইরানি জেনারেল কিউমার্স হায়দারি ঘোষণা করেছেন, ইরান লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থেকে কখনো সরে দাঁড়াবেন না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত করার আগ পর্যন্ত এই যুদ্ধ বন্ধ করবে না ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কার্যালয় খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের ডেপুটি কমান্ডার হায়দারি ইরানের অর্ধ সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে বলেন, আমাদের কাছে এই যুদ্ধ কতদিন চলবে তা গুরুত্বপূর্ণ নয়। আমরা ৮ বছরের যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছি। আমরা এই যুদ্ধ শেষ করব কেবল তখনই যখন আমরা আমাদের লক্ষ্য অর্জন করব এবং শত্রুকে তার লজ্জাজনক কাজের কারণে অনুতপ্ত ও হতাশ করে তুলব। আধুনিক নগর ব্যবস্থাপনা ও সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ডিএনসিসি গড়তে জামায়াতে ইসলামী দৃঢ় প্রত্যয়ী বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, নাগরিক, নগরবান্ধব ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন হিসাবে নগরবাসীর সব সমস্যা সমাধান ও দুর্দশা লাঘবের জন্য কাজ করতে চায় জামায়াত। তিনি স্বপ্নের নগরী গড়তে জামায়াতের হাতকে আরও শক্তিশালী করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। তাই জামায়াত একটি গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে নগরবাসীর এসব সমস্যার সাধ্যমতো সমাধানের চেষ্টার জন্য এক যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় আজ আমরা নাগরিক সেবা অ্যাপ উদ্বোধন করছি। তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের যে কোনো সমস্যার কথা আমাদেরকে সরাসরি অবহিত করলে আমরা সেসব সমস্যা সমাধানে সাধ্যমতো চেষ্টা করব ইনশাল্লাহ। তিনি এ কর্মসূচিকে সফল করতে স্ব অবস্থান থেকে জামায়াতকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের নগরবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও মুহাম্মদ ইয়াসিন আরাফাত প্রমুখ।